আসসালামু আলাইকুম। আমি ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম। আজকে আমরা আমাদের যেসব পেশেন্ট দেখি একটা কমন একটা অটোইমিউন ডিজিজ নিয়ে আলোচনা করব। রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই টার্মটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এটা একটা এমন একটা অটোইমিউন ডিজিজ যেখানে আমাদের যে শরীরের ইমিউন সিস্টেম নিজের জয়েন্ট অন্যান্য টিস্যুতে আক্রমণ করে। এটা সাধারণত ধীরে ধীরে শুরু হয় এবং যদি আনট্রিটেড থাকে তাহলে পুরো শরীরকে এটা প্রভাবিত করতে পারে। এখন আমরা জানবো যে কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে একজন পেশেন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হচ্ছে। প্রথমে থাকবে যে জয়েন্ট পেইন থাকবে এবং বিশেষ করে ছোট জয়েন্ট গুলো হাত, কবজি, তারপরে পায়ে আঙ্গুলে বেশি আক্রান্ত হবে। তারপরে সকালে ঘুম থেকে উঠার পর পেশেন্ট বলবে যে তার হাত পা এগুলো এরকম জড়তা থাকে, হ্যাঁ, মানে শক্ত থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে এই স্টিফনেস তাদের কমতে থাকে। তবে এই স্টিফনেস 30 মিনিট বা তার বেশি স্থায়ী হয়। আর যদি জয়েন্টে ব্যথা থাকে তাহলে বাইলেটারাল হতে পারে অথবা দুই পাশে অথবা সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট থাকতে পারে। আর যে জয়েন্ট গুলোতে আমাদের পেইন আর সোয়েলিং আমরা দেখি সেগুলো সাধারণত গরম থাকে এবং রেডনেস থাকতে পারে। আর যদি দীর্ঘমেয়াদী এই রোগে পেশেন্ট ভুগতে থাকেন তাহলে এক সময় তার জয়েন্টের যে ডিফর্মিটি দেখা দেবে, হ্যাঁ, জয়েন্ট বিকৃতি হয়ে যাবে এবং পেশেন্ট ডিজেবল হয়ে যেতে পারে। শরীরের অন্যান্য লক্ষণের ভিতরে আমরা সাধারণত কি দেখি যে সাধারণত পেশেন্ট বলবেন যে তার সবসময় সারাদিন লো গ্রেড ফিভার থাকে, অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা অনুভব করেন, কারো ওয়েট লস হচ্ছে, ওজন কমে যাচ্ছে এবং অনেকে লস অফ অ্যাপেটাইট বা ক্ষুধামন্দা দেখা দিচ্ছে। আর এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, জয়েন্ট ব্যতীত অন্যান্য সিস্টেমের ভিতরে আমরা দেখি যে রিউমাটয়েড নোডুল, হ্যাঁ, ত্বকের নিচে এরকম ছোট শক্ত গিট দেখা যায়। অনেক সময় ফুসফুস আক্রান্ত হয়, ডিস্টাল লাং ডিজিজ হতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে, সাথে শুকনো কাশি। হার্টে সাধারণত পেরিক্যাটাইটিস হতে পারে, হার্টের প্রদাহ, বুকে ব্যথা থাকতে পারে। অনেক পেশেন্ট ড্রাই আইস থাকে, শুকনো জ্বালাপোড়া করে, চোখে সাধারণত স্ক্লেরাইটিস হতে পারে। আর ব্লাড ভেসেলে ভাস্কুলাইটিস, সাধারণত রক্তনালী প্রদাহ আর্থ্রাইটিসের কারণে হতে পারে। এখন সাধারণত আমরা যে বুঝি কি কারণে, রুট কজটা কি, আমরা জানি যে আমাদের যদি গাট ডিসবায়োসিস থাকে তাহলে ইমিউন সিস্টেম অতি সক্রিয় রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কারণ হতে পারে। যদি লিকি গাট সিনড্রোম থাকে, পেশেন্ট ক্ষতিকারক ব্যাকটেরিয়া, টক্সিন, অপরিচিত যে প্রোটিন, গ্লুটেন বা কেসিন এগুলো রক্তে প্রবেশ করে আমাদের যে জয়েন্টের টিস্যুকে ফরেন মনে করে আক্রমণ করতে পারে। আবার অনেক সময় যে আমরা বললাম যে যদি গাট মাইক্রোবায়োম ইমব্যালেন্স হয়, ক্ষতিকারক ব্যাকটেরিয়া বৃদ্ধি পেলে প্রদাহ বেড়ে যেতে পারে। আর ক্রনিক ইনফ্লামেশন, যেমন যদি দীর্ঘমেয়াদী কোনো প্রদাহ থাকে তাহলে এই কারণেও রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। টক্সিন ওভারলোড, বিশেষ করে যদি হেভি মেটাল, পেস্টিসাইড, প্লাস্টিক এগুলোর যে ক্রমাগত ব্যবহারের কারণে এগুলো সাধারণত আমাদের শরীরে ইনফ্লামেশন সৃষ্টি করে, এই কারণে হতে পারে। আর একটা সমস্যা আমরা কমন পাচ্ছি ইনসুলিন রেজিস্ট্যান্স এবং আমাদের যে ব্লাড সুগারের ইমব্যালেন্স। দেখা গেছে যে যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগতেছেন তাদের অনেকের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়, যার কারণে মেটাবলিক এই সিনড্রোমের কারণে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকিও বাড়তেছে। কিছু হিডেন ইনফেকশন থাকে প্যাথোজেন, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাল সংক্রমণের কারণেও হতে পারে, যেমন এপস্টেইন-বার ভাইরাস, এইচ পাইলোরি, ক্যান্ডিডা, ওভারগ্রোথ, প্যারাসাইটিক ইনফেকশন হয়ে ইমিউন সিস্টেমকে আক্রমণ করে এরকম রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। এখন সাধারণত ভিটামিন এবং মিনারেলের ডেফিসিয়েন্সির কারণেও আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রাদুর্ভাব দেখা যায়। বিশেষ করে আমরা দেখি যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ডেফিসিয়েন্সি, বি ভিটামিন, স্পেশালি ভিটামিন বি6 ও বি12, যেটা আমরা জানি যে আমাদের জয়েন্ট ও নার্ভ ফাংশন ঠিক রাখে, এটার কারণেও হতে পারে। যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কম থাকে তাহলে প্রদাহ বাড়ে এবং যার কারণে রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা চান্স থাকে। ক্রনিক স্ট্রেসের কারণে আমরা জানি যে আমাদের শরীরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে হাই কর্টিসল সিক্রেশন হয়, তখন আমাদের শরীরে ইনফ্লামেটরি কন্ডিশনের সৃষ্টি হয়, তখন হতে পারে। এতে করে আমাদের ইমিউন সিস্টেমটা অনেকটা দুর্বল হয়ে যায়, রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এখন রিউমাটয়েড আর্থ্রাইটিস নির্ণয়ের জন্য সাধারণত আমরা কিছু পরীক্ষা করি, যেমন রিউমাটয়েড ফ্যাক্টর আরএ টেস্ট। এটা সাধারণত রোগীদের ক্ষেত্রে 70-80% ক্ষেত্রে পজিটিভ হয়। আরেকটা টেস্ট আমরা বলি যে অ্যান্টি-সিসিপি অ্যান্টিবডি, অ্যান্টি সাইক্লিক সাইটোলিনেটেড পেপটাইড। এই টেস্টটা খুব নির্ভরযোগ্য এবং এটা স্পেসিফিসিটি অনেক বেশি। আর কিছু ইনফ্লামেটরি মার্কার টেস্ট তো আমরা করি সাধারণত সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিআরপি বাড়ে সাধারণত পেশেন্টের, ইএসআর দীর্ঘস্থায়ী প্রদাহ থাকলে এটা বেড়ে যায়। আর যাদের অনেক সময় পেশেন্টের এক্সরে করা হয় বিভিন্ন জয়েন্টের, তখন দেখা যায় যে এরোশন দেখা যায়, তখন এটা দেখে আল্ট্রাসাউন্ড অথবা এমআরআই করে আমরা সাইনোভিয়াল যে ইনফ্লামেশন ও জয়েন্টের কোনো ক্ষতি এটা নির্ণয় করতে পারি। এখন আমরা জানবো যে ফাংশনাল মেডিসিন আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে। ফাংশনাল মেডিসিনে সাধারণত আমরা পেশেন্টের রুট কজ বের করে এবং তার সমাধানের মাধ্যমে পেশেন্টকে অনেকটাই সুস্থ রাখার জন্য আমরা চেষ্টা করতে পারি। ট্রিটমেন্ট হিসেবে সাধারণত আমরা কনভেনশনাল মেডিসিন, আমরা ডিএমআরডি, মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, লফ্লুনামাইড বা কিছু বায়োলজিক্যাল এজেন্ট ব্যবহার করা হয়। এর পাশাপাশি ফাংশনাল মেডিসিন পেশেন্টের লাইফস্টাইল, তার ডায়েট এন্ড প্রপার নিউট্রিশন মেইনটেইন করে যে কজের কারণে তার যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকি ছিল বা ঝুঁকি বাড়তেছে, সেই কারণগুলোকে ফাইন্ড আউট করে সেই অনুযায়ী যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে পেশেন্ট দীর্ঘদিন পর্যন্ত এই রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন। তো আমরা প্রথমে পেশেন্টের ডায়েট নিউট্রিশনের কথা বলবো, যে সাধারণত অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট। সাধারণত আমাদের যেসব ডায়েট ইনফ্লামেশন সৃষ্টি করে, যেমন সুগার, প্রসেসড ফুড, গ্লুটেন, ডেইরি, এইসব খাবার আমাদের ডায়েট থেকে পরিহার করতে হবে। ওমেগা 3 রিচ ফুড
মাছ, ফ্লাক্সিড, ওয়ালনাট, বিভিন্ন বাদাম, এগুলো সাধারণত ইনফ্লামেশন কমায়, এগুলো খেতে হবে। আমরা জানি যে টারমারিকে কারকিউমিন নামক একটা উপাদান থাকে, এটা ইনফ্লামেশন কমায়। জিঞ্জার, গ্রিন টি, এগুলো ইনফ্লামেশন কমাতে হেল্প করতে পারে। আর লিফি গ্রিন মানে সবুজ শাকসবজি, বেরি, অ্যাভোকাডো জয়েন্টের জন্য খুব উপকারী, ইনফ্লামেশন কমায়। আর যদি আমাদের গাট হেলথে যদি লেকি গাট থাকে তাহলে সেক্ষেত্রে এটা ট্রিটমেন্ট করতে হবে। তারপরে প্রদাহ কমানোর জন্য আমরা সাধারণত কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিই পেশেন্টদেরকে। যদি কারো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের ইমিউন সিস্টেমকে রেগুলেট করে, এটা ডেফিসিয়েন্সি কারেকশন করা হয়। আমরা আগেও বলছি যে ওমেগা 3, কারকিউমিন, এগুলো দেওয়া হয়। আর জয়েন্টের টিস্যু রিজেনারেশনের জন্য কিছু কোলাজেন হেল্প করতে পারে। আর ম্যাগনেসিয়াম, জিঙ্কের প্রদাহ কমাতে সাহায্য করে। আর যদি পেশেন্ট অনেকটা ফ্যাটিক, খুব ক্লান্ত থাকেন, তাহলে ডি রাইবোজ পাউডার সেক্ষেত্রে তার এনার্জি উৎপাদনে সাহায্য করতে পারে। আর যাদের হরমোনাল ব্যালেন্স ও ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, সেই ইনসুলিন রেজিস্ট্যান্স যদি তার হোমায়ার বেশি থাকে, তখন তার আমরা একটা টার্গেট করি যে যাতে 1.5 এর নিচে হোমায়ার রাখা হয়। তখন তার ডায়েটটা ঠিক করে দিই, বিশেষ করে তার লো কার্ব ডায়েট, হাই ফাইবার ডায়েট, আর ইন্টারমিটেন্ট ফাস্টিং, রেগুলার এক্সারসাইজ, এগুলো করে তার ইনসুলিন রেজিস্ট্যান্স কমে ফেলে ইনফ্লামেশন অনেকটা কমে যায়। আর তখন পেশেন্টটা অনেকটা কমফর্ট ফিল করে। আর যাদের হেভি মেটাল টক্সিসিটি থাকে, আমরা জানি যে সেটার জন্য আমাদের লিভারকে ডিটক্সিফাই করা দরকার। তারপরে অ্যাভয়েড প্রসেস ফুড, এনভায়রনমেন্টাল টক্সিন, সেক্ষেত্রে সিলান্ট্রো, ক্লোরেলা, এগুলো হেভি মেটাল আমাদের শরীর থেকে ডিটক্স করতে সাহায্য করে। আর যারা ক্রনিক স্ট্রেসে ভুগতেছেন তাদের জন্য আমরা সাধারণত মেডিটেশন করতে বলি, ইয়োগা করতে পারেন, ডিপ ব্রেথিং এক্সারসাইজ করতে পারেন। তারপর বলছে যে রাত্রে খুব আর্লি ঘুমাতে যেতে পারে, কিছু অ্যাডাপ্টোজেন ব্যবহার করা হয়। আর ফিজিক্যাল থেরাপি, অ্যাকুপাংচার অনেকটা হেল্প করতে পারে ব্যথা কমাতে। সেক্ষেত্রে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী তাদেরকে সেটা অ্যাডভাইস করা হয়। অনেকে আমরা সুইমিং করতে বলি, সেক্ষেত্রে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়তে পারে। তো আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা একটা অটোইমিউন ডিজিজ। এই রোগ নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সঠিক খাবার এবং লাইফস্টাইল এবং প্রপার সাপ্লিমেন্ট এবং পেশেন্টের যদি থেরাপি, ফিজিক্যাল থেরাপি, অ্যাকুপাংচারের মাধ্যমে পেশেন্ট অনেকটাই বেটার ফিল করে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।